চন্দনা তার স্বামী বিমল, একমাত্র মেয়ে টিনা এবং ননদ ঋত্বিকার সঙ্গে বাস করে। চন্দনার মেয়ে ক্লাস 10-এ পড়ে আর বাড়ির সবাই সবসময় তাকে নিয়ে ব্যস্ত থাকে। অন্যদিকে চন্দনার ননদও কম নয়। ঋত্বিকা নিজের চোখে দেখে যে বৌদি সারাক্ষণ সংসারের পেছনে খাটাখাটনি করে, তবুও সে কিছুতেই তার বৌদিকে একটু সাহায্য করে না। আর ইতিমধ্যেই সময় ঘুরে চলে আসে বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই চন্দনার কাজের পরিমাণ আরো বেশি বেড়ে যায়। তাকে এই বৃষ্টির মধ্যে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, স্কুল থেকে নিয়ে আসতে হয়, আবার রান্না বান্না করতে হয়, বাড়ির কাজও করতে হয়। তাই চন্দনা নিজের জন্য সময় পায় না। সে যখন রান্না করে তখন তার আর একটা সমস্যা হয়, কারণ বর্ষাকালে তার ননদ টিনা শুধুমাত্র বিরিয়ানি খেতে চায়। বৌদি, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর সকালবেলা দাদা আজকে পাঠার মাংস বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তাই তুমি বিরিয়ানি রান্না করে ফেলো, কারণ আজকে দুপুরবেলা আমি গরম গরম বিরিয়ানি খাবো। আমি তোমার জন্য এখন বিরিয়ানি রান্না করতে পারবো না, কারণ বিরিয়ানি রান্না করতে অনেক সময় লাগে। আর তোমার দাদা যে পাঠার মাংসটা নিয়ে এসেছে সেটা কালকে রান্না করার জন্য, আর এখন আমি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাব। তাই তোমার যদি এতই বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তাহলে তুমি অনলাইনে বিরিয়ানি অর্ডার করে দাও। তুমি সবসময় আমার সঙ্গে এরকম করো কেন বলো তো? আমি যখনই তোমার কাছে বর্ষাকালে বিরিয়ানি খেতে চাই তখনই তুমি আমাকে মুখ করো। আর এখন যদি তোমার মেয়ে তোমাকে বিরিয়ানি রান্না করতে বলতো তখন তো তুমি ঠিক ওকে ভালো করে রান্না করে দিতে। আর এরকম কোনোদিনও হয় নাকি দাদা আজকে পাঠার মাংস কিনে নিয়ে এসেছে আর তুমি সেটা কালকে রান্না করবে? তুমি আমার ছোট্ট ক্লাস 10-এ পড়া মেয়ের সঙ্গে নিজেকে তুলনা করছো? তাহলে তুমি আমার মেয়ের মতো ছোট হয়ে যাও। আর কালকে তোমার দাদা সব বন্ধু বান্ধবরা আসবে, তাই জন্য ওদেরকে পাঠার মাংসের ঝোল আর ভাত রান্না করে খাওয়াতে হবে। সেই জন্যই তো তোমার দাদা আজকে পাঠার মাংস নিয়ে এসেছে, কারণ কালকে এমনিতেই ছুটির দিন, তাই মাংসের দোকানে ভিড় হবে। এভাবেই চন্দনা ঠিক বর্ষার মতোই তার ননদের বিরিয়ানি খাওয়ার আশাতে জল ঢেলে দেয়। আর অন্যদিকে অনলাইনে বিরিয়ানি অর্ডার করতে গিয়ে ঋত্বিকা দেখে যে বৃষ্টির জন্য বিরিয়ানির দাম আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে, তাই সে টাকা খরচ করতেও ভয় পায়। আর সেই সময় চন্দনা তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ কাটে। রাত্রিবেলা বিমল অফিস থেকে ফেরার সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে ফিরে আসে। কি রে ঋতিকা, কোথায় গেলি? এই নে, আমি তোর জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে এসেছি, তোর জন্য আর আমার মেয়ের জন্য। দুজনে মিলে গরম গরম বিরিয়ানি খেয়ে নে। বিমলের হাতে এরকম বিরিয়ানির প্যাকেট দেখে চন্দনা ভীষণ পরিমাণে অবাক হয়। আর সে ভালোভাবেই বুঝতে পারে যে ঋত্বিকা তার দাদাকে ফোন করে বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করেছে। আর বিমল তার বোনকে ভালোবাসায় সে তার বোনের জন্য বিরিয়ানি নিয়ে হাজির হয়েছে। ফলে চন্দনা তার বরের উপর ভীষণ পরিমাণে রাগ করে। কি ব্যাপার, তুমি এখন বিরিয়ানির প্যাকেট নিয়ে আসলে কেন? আমি যে রাত্রিবেলা কষ্ট করে সবার জন্য রুটি আর পটল ভাজা করলাম সেটা কি খাবে? আর আমি মেয়েকে অলরেডি ভাত আর ডিমের ঝোল খাইয়ে দিয়েছি, ও রাত্রিবেলা আর বিরিয়ানি খাবে না। সে কি, আমাকে বোন ফোন করে বললো তোমার নাকি রান্না করতে ইচ্ছা করছে না, সেই জন্যই তো আমি সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। আর তাছাড়া আজকে অনেক বৃষ্টি পড়ছিল, এই বৃষ্টির মধ্যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তবে এই বিরিয়ানিগুলো আমি পেয়েছি। এমন সময় ঋত্বিকা সেখানে চলে আসে আর দাদার হাতে বড় বড় 4টে বিরিয়ানির প্যাকেট দেখে সে কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না। ছাড় তো দাদা, তুই বৌদির সঙ্গে এত কথা বলছিস কেন? বৌদির যদি বিরিয়ানি খেতে ইচ্ছা না হয় তাহলে বৌদি রুটি আর পটল ভাজা খাক, আর বৌদির ভাগের বিরিয়ানি আমি খেয়ে নেব। কারণ আমার এখন বৃষ্টির মধ্যে বিরিয়ানি খেতে ভীষণই ইচ্ছা করছে, কারণ তুই তো জানিস বর্ষাকালে আমি বিরিয়ানি খেতে কতটা ভালোবাসি। সকালবেলা বৌদিকে একটু বিরিয়ানি রান্না করতে বললাম, কিন্তু বৌদি বলল রান্না করতে ইচ্ছে করছে না। এই বলে ঋত্বিকা তার দাদার হাত থেকে বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে নেয় আর নিজে একা একা বসে বিরিয়ানি খেতে শুরু করে। এরকম বর্ষাকালে সে যেহেতু বিরিয়ানি পাগল, তাই সে কাউকে আর বিরিয়ানি খেতে দেয় না। সে একা একা সব বিরিয়ানি খেয়ে নিচ্ছে দেখে চন্দনা তার কাছে গিয়ে বলে, তুমি এত বিরিয়ানি পাগল কেন বলো তো? তোমার দাদা আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, আর তুমি আমার আর তোমার দাদার ভাগের বিরিয়ানিটাও খেয়ে নেবে? তুমি তো বললে যে তুমি সবার জন্য রাত্রিবেলা রুটি আর পটল ভাজা করেছো, তাই তোমরা যদি এখন বিরিয়ানি খাও তাহলে তো রুটি আর পটল ভাজা নষ্ট হবে। তাই তোমরা ওই খাবারটা খেয়ে নাও, আমি একাই বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টির শব্দ শুনে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। এভাবেই ঋত্বিকা একা একা বসে বৃষ্টি দেখে আর বিরিয়ানি খেতে থাকে। এমন সময় টিনা সেখানে আসে, আর টিনা যেহেতু বাচ্চা মেয়ে ছিল তাই তারও বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। পিসি, ও পিসি, আমাকে বিরিয়ানি খাইয়ে দাও না। তোমাকে বিরিয়ানি খেতে দেখে আমারও বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তুমি যদি একা একা এতগুলো প্যাকেট বিরিয়ানি খাও তাহলে তোমার কিন্তু পেট খারাপ করবে পিসি, তাই আমাকে একটু বিরিয়ানি দাও।
বাচ্চা মেয়েদের বিরিয়ানি খেতে নেই, আগে আমার মতো বড় হবি তারপর বিরিয়ানি খাবি, বুঝলি? যা তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। আর সকালবেলা তোকে স্কুলে যেতে হবে তো, সামনেই তোর মাধ্যমিক পরীক্ষা, তাই এখন উল্টোপাল্টা খাবার খাস না। তোর পেট খারাপ হলে কিন্তু তুই পড়াশোনা করতে পারবি না। এই, আমার মেয়েকে একদম ভুলভাল কথা বোঝাবে না। মোটেই বাচ্চা মেয়েদের বিরিয়ানি খেলে পেট খারাপ হয় না। আর শোন টিনা, তুই চিন্তা করিস না, তোর ভাগের বিরিয়ানিটা আমি ফ্রিজে তুলে রাখবো, কালকে দুপুরবেলা তুই বিরিয়ানি খাবি। যা মা, এখন গিয়ে তুই ঘুমিয়ে পড়। এই বলে চন্দনা তার মেয়েকে ঘরে পাঠিয়ে দেয়। আর চন্দনা তখন তার ননদের সামনে থেকে এক প্যাকেট বিরিয়ানি কেড়ে নেয়, আর সেই বিরিয়ানি সে ফ্রিজের মধ্যে নিজের মেয়ের জন্য রেখে দেয়। আর সেই ব্যাপারটা ঋত্বিকা মোটেই পছন্দ করে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর, মা তুমি যে বললে আজকে আমাকে বিরিয়ানি খেতে দেবে, তাহলে আজকে আমাকে বিরিয়ানি দাও। আমার বিরিয়ানিটা কোথায়, তুমি রেখেছো? তুই তো দেখছি পিসির মতো বিরিয়ানি পাগল হয়ে যাচ্ছিস। ঠিক আছে, যা আগে হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য বিরিয়ানি গরম করে নিয়ে আসছি। আর সাবধানে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খাবি, না হলে তোর পিসি যদি দেখতে পায় তাহলে কিন্তু তোর বিরিয়ানি খাওয়া একেবারে ঘুচে যাবে। এই বলে চন্দনা ফ্রিজ থেকে বিরিয়ানি বের করতে যাবে, তখন সে দেখে যে বিরিয়ানির প্যাকেট হাওয়া হয়ে গেছে। ফলে চন্দনার আর বুঝতে বাকি থাকে না যে তার বিরিয়ানি পাগল ননদ সেই বিরিয়ানি চুরি করে ইতিমধ্যেই খেয়ে ফেলেছে। তাই চন্দনা তখনই তার ননদের কাছে যায় আর বিরিয়ানির ব্যাপারে জিজ্ঞাসা করলে ঋত্বিকা একেবারে চুপ করে থাকে। কি হলো, তুমি চুপ করে আছো কেন? নিজের ভাইজির ভাগের বিরিয়ানিটা তুমি খেয়ে নিলে, এখন বাচ্চা মেয়েটা যদি কান্নাকাটি করে তাহলে আমি কি করব? আরে বৌদি, তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি কি জোর করে বিরিয়ানি খেয়েছি নাকি? আসলে কালকে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। তারপর জানালা দিয়ে দেখলাম বাইরে বেশ ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, তখন আমার আবার বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, আর সেই জন্য। আগের দিন রাত্রিবেলা, উফ, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর এরকম মাঝরাতে ছাদে গিয়ে বৃষ্টির মধ্যে বসে এনজয় করতে করতে বিরিয়ানি খেতে দারুণ লাগবে। যাই, ফ্রিজ থেকে বিরিয়ানিটা বের করি আর মাইক্রো ওভেনে গরম করে নিই, কালকে সকালে যা হবে দেখা যাবে। এই বলে ঋত্বিকা রান্নাঘরে চলে যায় আর ফ্রিজ থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে মাইক্রো ওভেনে গরম করে, আর একেবারে পেঁয়াজ কেটে স্যালাডের সঙ্গে রায়তা দিয়ে বিরিয়ানি মেখে বৃষ্টির মধ্যে বসে বসে বিরিয়ানি খায় আর বৃষ্টি উপভোগ করতে থাকে। এভাবে সারা বছর যেন বর্ষাকাল থাকে, কারণ বৃষ্টির জলের সঙ্গে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। আমি কেন যে বর্ষাকালে এরকম বিরিয়ানি পাগল কে জানি। সারা বছর বিরিয়ানি খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু বর্ষাকালে একটু বেশিই ভালো লাগে। এভাবে বিরিয়ানি খাওয়া হয়ে গেলে ঋত্বিকা শান্তি করে ঘুমিয়ে পড়ে। আর ঋত্বিকার মুখে এইসব কথা শুনি চন্দনা খুবই রেগে যায়। এর ফলে চন্দনা তাকে খুবই বকাবকি করে। অন্যদিকে টিনা বিরিয়ানি খাওয়ার জন্য তার মাকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করে। এভাবেই দুই দিকে চন্দনার জ্বালা হয়, কারণ সে ননদকে কথা শোনালেও তাকে শাসন করতে পারে না, অন্যদিকে তার মেয়েকে বিরিয়ানি খাওয়াতেও পারে না। আর সেই জন্য বাধ্য হয়ে চন্দনা বলে, ঠিক আছে টিনা, তুই এবার চুপ কর। তোর পিসি যদি চুরি করে আগের দিন বিরিয়ানি খেয়ে ফেলে তাহলে আমি কি করব বল? আর তোর যখন এতই বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাহলে আজকে আমি সবার জন্য বিরিয়ানি করব। এমনিতেও তোর বাবার বন্ধু বান্ধবরা আজকে আসবে, তাই সবাই মিলে আজকে বিরিয়ানি খাওয়া হবে, কেমন? চন্দনার এমন কথা শুনে টিনা খুবই খুশি হয়। আর যতই টিনা তার পিসির উপর রেগে থাকুক না কেন, সে সবসময় তার পিসির সঙ্গে সব কথা শেয়ার করে। তাই টিনা তখনই এরকম বিরিয়ানি রান্না করার কথা শুনে দৌড়ে তার পিসির ঘরে চলে যায়। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে আর কথা বলবো না, কারণ তুমি আমার বিরিয়ানি খেয়ে ফেলেছো, কিন্তু তোমার জন্য একটা দারুণ খবর আছে পিসি। এই খবরটা তোমাকে না বলে আমি থাকতে পারছি না। আজকে মা আমাদের সবার জন্য মটন বিরিয়ানি রান্না করছে, বুঝলে? কি বলিস কি? দেখ, তুই আমার সঙ্গে মজা করছিস না তো ছোট প্যাকেট। ঠিক আছে, আজকে যদি তোর মা বিরিয়ানি রান্না করে তাহলে তুই আমার থেকে একটু বেশি বিরিয়ানি খেয়ে নিস, কেমন? কারণ কালকে রাতে আমি তোর ভাগের বিরিয়ানিটা খেয়ে নিয়েছি, তাই আজকে তুই শোধবোধ করে নিবি, ওকে? এই শুনে টিনা খুবই খুশি হয় আর তারা দুজনে বিরিয়ানি খাবে বলে একসঙ্গে নাচতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই আকাশে বিদ্যুৎ চমকে ওঠে আর ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। অন্যদিকে চন্দনা রান্নাঘরে জমিয়ে মটন বিরিয়ানি রান্না করতে শুরু করে দেয়। আর ধীরে ধীরে মটন বিরিয়ানির গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এরকম গন্ধ পেয়ে সকলে বাটি নিয়ে রান্নাঘরে বিরিয়ানি টেস্ট করতে চলে আসে। না না, এখন কাউকে বিরিয়ানি দেওয়া যাবে না, কারণ আমি সবেমাত্র বিরিয়ানি দমে বসিয়েছি। দম ছাড়ুক, তারপর সবাইকে আমি বিরিয়ানি পরিবেশন করে দেব। প্লিজ বৌদি, আমি আর থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি বিরিয়ানির দমটা বের করো, তা না হলে আমি কিন্তু একেবারে বিরিয়ানির গরম হাঁড়িতে ঝাঁপিয়ে পড়বো আর একটা অঘটন হয়ে যাবে। তাই তাড়াতাড়ি তুমি যা করবে করো, আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। চন্দনা তার ননদের কথা শুনে হেসে ওঠে।
আর কিছুক্ষণের মধ্যে বিমলের বন্ধু বান্ধবরাও তাদের বাড়িতে চলে আসে আর চন্দনা সকলের পাতে বিরিয়ানি পরিবেশন করে। কিন্তু সে ঋত্বিকাকে বিরিয়ানি খেতে দেয় না বলে ঋত্বিকার খুবই রাগ হয় আর সে কিছুতেই তার লোভ সামলাতে পারে না। এর ফলে ঋত্বিকা বিমল এবং তার বন্ধুদের মাঝখানে পাত পেতে বিরিয়ানি খেতে বসে পড়ে। তুমি এটা কি করছো ঋত্বিকা? ওরা আগে খেয়ে নিক, তারপর আমি তোমাকে বিরিয়ানি খেতে দেবো। এরকম ছেলেদের মাঝে বসে বিরিয়ানি খেতে হবে না। আগে ছেলেরা বিরিয়ানি খাচ্ছে, ওদেরকে খেতে দাও। ওরা বিরিয়ানি খাচ্ছে, একসঙ্গে গল্প করছে, তার মাঝখানে বসে তুমি বিরিয়ানি খাওয়া শুরু করে দিলে। তুমি আমাদের সঙ্গে বসে বিরিয়ানি খাবে, উঠে পড়ো। আমি আর থাকতে পারছি না বৌদি, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির শব্দ শুনে আমার মন একেবারে বিরিয়ানির জন্য নেচে ওঠে। এই বলে ঋত্বিকা বেশি বেশি করে বিরিয়ানি খাওয়া শুরু করে। আর এমন সময় বিমলের বন্ধু ঋত্বিকাকে এভাবে বিরিয়ানি খেতে দেখে সে ঋত্বিকাকে পছন্দ করে ফেলে। কিন্তু প্রীতমের একটাই সমস্যা যে মুখ খুললেই তার কথা একেবারে তুতলিয়ে যায়। তাই প্রীতম তুতলে তুতলে কথা বলতে শুরু করে। ও তুমি আমার মতো বর্ষাকালে বিড়ি? কি 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 বিড়ি? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বিড়ি বলছেন কেন? আমি ওসব বিড়ি ফিড়ি টানি না বাবা, আমি শুধু বিরিয়ানি খাই। আরে বিড়ি নয়, আপনিও আমার মতো বিরিয়ানি খেতে পছন্দ করেন, তাও আবার বর্ষাকালে। আমিও বর্ষাকালে ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসি। আর আমার মাও ঠিক আমার বিয়ের মতো বর্ষাকালে বিরিয়ানি পাগল মেয়ে খুঁজেছে। আপনি কি আমায় বিয়ে করবেন? প্রীতমের মুখে এরকম তোতলা বিয়ের প্রস্তাবনা শুনে সকলে জোরে হেসে ওঠে। আর অন্যদিকে ঋত্বিকা একেবারে ফ্যাসাদে পড়ে যায়, কারণ তার দাদা এবং বৌদি ইচ্ছা করে ওই ছেলের সঙ্গে ঋত্বিকার বিয়ে ঠিক করে দেয়, যাতে বর্ষাকালে দুই বিরিয়ানি পাগল বিয়ে করে একসঙ্গে থাকতে পারে। কিন্তু ঋত্বিকা কিছুতেই ওরকম তোতলা ছেলেকে বিয়ে করতে চায় না। কিছুক্ষণ পর সকল বন্ধু বান্ধবরা সেখান থেকে চলে গেলে চন্দনা জোর করে তার ননদকে বিয়ে করার জন্য রাজি করতে শুরু করে। আরে তোতলা, তাতে কি হয়েছে? ওই ছেলেটা খুব ভালো চাকরি করে আর বর্ষাকাল আসলেই তোমাকে 3 বেলা করে বিরিয়ানি খাওয়াবে, নিজেও বিরিয়ানি খাবে। তাই তোমার কোনো চিন্তা নেই। তুমি প্লিজ বিয়ের জন্য রাজি হয়ে যাও ঋত্বিকা। আমার বিরিয়ানি খেতে বয়ে গেছে বৌদি, আমি বিরিয়ানি খাওয়ার জন্য ওরকম তোতলা ছেলেকে বিয়ে করব না। আমাকে তোমরা বিয়ে করার জন্য জোর করবে না, ঠিক আছে? আজকে থেকে আমি বিরিয়ানি খাওয়া ছেড়ে দিলাম, যাও। এভাবে ঋত্বিকা তোতলা ছেলেকে বিয়ে করতে হবে ভেবে বর্ষাকালে বিরিয়ানি খাওয়া একেবারে ত্যাগ করে দেয়। আর এই দেখে ঋত্বিকার পরিবারের সকলে খুবই খুশি হয়। শুক্লা তার দাদা প্রীতম এবং বৌদি পিয়ালির সঙ্গে বাস করে। তারা একসময় অনেক বড় লোক ছিল, কিন্তু হঠাৎ করে প্রীতমের কোম্পানিতে আগুন লেগে যাওয়ার ফলে সে তাদের এমপ্লয়িদের মাহিনা দিতে গিয়ে এবং কোম্পানির লোন শোধ করতে করতে গরিব হয়ে যায়। তাই এখন তারা একটা ছোট্ট ঘরে কোনো মতে জীবন কাটায়। যখন তারা বড়লোক ছিল তখন তারা তাদের একমাত্র বোনের জন্মদিন খুবই ভালোভাবে পালন করত। আর কিছুদিন পরেই আমার জন্মদিন আসবে। আগের বছরও আমার দাদা বৌদি আমার জন্মদিন কত বড় করে পালন করেছে, বাড়িতে কত বড় পার্টি হয়েছে। কিন্তু এখন আর আমার জন্মদিন নিয়ে কারোর মধ্যে কোনো উত্তেজনা নেই, কারণ আমাদের কাছে তো এখন টাকা নেই। আজ থেকে প্রায় 1 বছর আগে তারা যখন ধনী ছিল তখন পিয়ালি বিশেষ করে নিজের ননদের জন্মদিন নিয়ে সবসময় নানান রকম পরিকল্পনা করত। গত বছর শুক্লার জন্মদিনের 3 দিন আগে পিয়ালি তার ননদের কাছে গিয়ে বলে, শুক্লা, আর 3 দিন পর তোমার জন্মদিন, চলো আমরা থাইল্যান্ড আর না হলে মালদ্বীপ কোথাও থেকে ঘুরে আসি। তোমার দাদাকে টিকিট করতে বলবো। প্রত্যেক বছর তোমার জন্মদিন বাড়িতে পালন করা হয়, কিন্তু এবার ভাবছি বাইরে পালন করব। না না বৌদি, আমরা যদি বাইরে যাই তাহলে আমার বন্ধু বান্ধবদের আমি জন্মদিনের পার্টি কিভাবে দেব? কারণ ওরাও তো আমার জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড। আর আমার জন্মদিনের পার্টি শহরের মধ্যে একেবারে বেস্ট পার্টি হয়, আর আমি আমার বান্ধবীদের নিমন্ত্রণ করতে পারি। কিন্তু আমরা যদি বাইরে চলে যাই তাহলে ওরা তো আমার জন্মদিনে এনজয় করতে পারবে না। হ্যাঁ, বিষয়টা কিন্তু ভেবে দেখার। আচ্ছা, আমি দেখছি তোমার জন্মদিনে কিভাবে পার্টি থ্রো করা যায়। তুমি তোমার জন্মদিন সেলিব্রেশনের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও শুক্লা। এই বলে পিয়ালি সেখান থেকে চলে যায়। আর প্রীতম অফিস থেকে ফিরে এলে পিয়ালি তার ননদের জন্মদিন সেলিব্রেশনের কথা প্রীতমকে বলে। এতে করে প্রীতমেরও কোনো সমস্যা থাকে না। তারা দুজনে ঠিক করে যে শুক্লাকে বিভিন্ন রকমের সারপ্রাইজ দেওয়া হবে। জন্মদিনের 2 দিন আগে শুক্লা সবেমাত্র ঘুম থেকে উঠেছে। এমন সময়
এই নাও শুক্লা, আমি আর তোমার দাদা তোমার জন্মদিনের জন্য 10,000 টাকা দিয়ে একটা লং গাউন কিনে এনেছি। তুমি এই গাউনটা শোরুমে দেখে পছন্দ করেছিলে, তাই তো? তোমার জন্মদিনের জন্য আমরা ওই গাউনটাই তোমাকে উপহার দিলাম। কিন্তু বৌদি, আমার জন্মদিন তো এখনো 2 দিন বাকি, তোমরা এখন থেকেই আমাকে গিফট দিতে শুরু করে দিয়েছো। হাউ লাকি আই অ্যাম। আমি সত্যি অনেক ভাগ্য করে তোমাদের মতো দাদা আর বৌদি পেয়েছি। আরে ঠিক আছে, তুমি তো আমার নিজের মেয়ের মতো, তোমার জন্য সবকিছু। আর হ্যাঁ, তোমার জন্য তোমার দাদা কিন্তু একটা ডায়মন্ডের নেকলেস কিনে এনেছে। বোন, তুই তো জন্মদিনে এই গাউনটার সঙ্গে ওই দামি ডায়মন্ডের নেকলেসটা পরবি। আসলে আমি স্পেশালি তো জন্মদিনের জন্যই দুবাই থেকে এই ডায়মন্ডের নেকলেসটা বানিয়েছি, তোকে পরলে দারুণ লাগবে। শুক্লা এত দামি দামি গিফট পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু তাকে এখনো সবচেয়ে বড় সারপ্রাইজ দেওয়া বাকি থাকে। জন্মদিনের আগের দিন রাত্রিবেলা তার দাদা এবং বৌদি শুক্লার কাছে যায়, কিন্তু তারা দেখে যে শুক্লা মন খারাপ করে বসে আছে। কি রে বোন, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কালকে তোর জন্মদিন, কোথায় আনন্দ করবি, কিন্তু তা নয় তুই এরকম মন মারা হয়ে বসে আছিস কেন? তোকে এরকম দেখলে আমার আর তোর বৌদির কিন্তু মোটেই ভালো লাগে না। মন খারাপ করবো না তো কি করব বল? এই যে বৌদি আমাকে কিছুদিন আগে বললো যে আমার জন্মদিনের জন্য পার্টি করবে, আর তোরা আমাকে দামি দামি গিফট দিলি, কিন্তু বাড়িতে তো আমার জন্মদিন উপলক্ষে কোনো তোড়জোড় কিচ্ছু নেই। পার্টি যদি রাখতেই হয় তাহলে তো প্রিপারেশন থাকবে। তার মানে বৌদি আমাকে মিথ্যা বলেছিল, তাই তো? না না শুক্লা, আমি তোমাকে মিথ্যা কথা বলিনি। তোমার জন্য এখন তোমার জন্মদিনের আসল সারপ্রাইজ গিফট কিন্তু অপেক্ষা করছে। এই দেখো, আমি তোমার বান্ধবীদের জন্য আর আমাদের জন্য একটা বড় রয়্যাল ক্রুজ টিকিট কেটে নিয়েছি, আর কালকে আমরা জাহাজে উঠে তোমার জন্মদিন বড় করে সেলিব্রেট করব। সেখানে তোমার বান্ধবীরাও যেতে পারবে। শুক্লা এই কথা শুনে একেবারে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে কখনো ভাবতে পারে না যে তার জন্মদিন এরকম রয়্যাল ক্রুজে করে সেলিব্রেট করা হবে। তাই সে আনন্দে একেবারে নাচানাচি শুরু করে দেয়, আর তার সকল বান্ধবীদের ফোন করে জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ করতে শুরু করে। বৌদি, তুমি খুব ভালো। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার জন্মদিন উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে রয়্যাল ক্রুজ বুক করে নেবে। তোমার মতো বৌদির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওঠা উচিত। পরের দিন সকাল হতে না হতেই তারা বাড়িঘর এবং অফিসে তালা দিয়ে রয়্যাল ক্রুজে উঠে পড়ে, আর সেখানে শুক্লা এবং তার বান্ধবীরা এবং প্রীতম ও পিয়ালি একসঙ্গে শুক্লার জন্মদিন সেলিব্রেট করতে শুরু করে। শুক্লা তার সেই দামি জামা এবং ডায়মন্ডের নেকলেস পরে, এর ফলে তাকে দেখতে একেবারে পরীর মতো সুন্দর মনে হয়। কিন্তু সে যখন কেক কাটতে যাবে এমন সময়, হ্যালো, কি হলো? না না, কি করে সম্ভব? এটা হতে পারে না। আমার কোম্পানিতে আগুন লেগে গেছে। না না, এটা পসিবল নয়। আমি তো কোম্পানির সমস্ত মেশিন বন্ধ করে এসেছিলাম। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না স্যার। আপনি প্লিজ এক্ষুনি কোম্পানিতে আসুন, তা না হলে কিন্তু কোম্পানি আরো জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আমাদের কোম্পানির মিটার বক্স থেকেই এই আগুনটা ছড়িয়েছে। আমার ভীষণ ভয় লাগছে স্যার। এমনকি অনেক এমপ্লয়ি নিজেদের প্রাণও হারিয়েছে। প্রীতম কিছু বুঝতে পারে না যে তার সঙ্গে কি হতে চলেছে, আর সে পাগলের মতো কাঁদতে শুরু করে দেয়। প্রীতম তখনই তার বোন এবং বউকে এই ঘটনা জানালে তারা সঙ্গে সঙ্গে রয়্যাল ক্রুজ থেকে নেমে পড়ে আর অফিসের দিকে ছুটে যায়। তারা তাদের কোম্পানিতে গিয়ে দেখে যে ইতিমধ্যে সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, ফলে তারা নিজেদেরকে আর সামনে রাখতে পারে না। শুক্লার জন্মদিনের এরকম আনন্দের মুহূর্তে এরকম বিপদও যে ঘটতে পারে সেটা তাদের কারোরই ধারণা ছিল না, আর এর ফলে প্রীতম তার বোনকেই দোষারোপ করতে শুরু করে দেয়। তুই একেবারে অপয়া বোন, তুই একেবারে অপয়া। কেননা তুই যখন জন্ম নিয়েছিলিস তখন এইরকম অ্যাক্সিডেন্টের ফলে মার বাবা মারা গিয়েছিল, আর এখন দেখ তোর জন্মদিনের দিন আমার কোম্পানি পুরো শেষ হয়ে গেল। তোকে আমার বোন বলতে ঘৃণা করছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার বোনকে কি কথা বলছো? আজকেও জন্মদিন আর তোমার কোম্পানির ক্ষতি হয়েছে, এতে ওর কি দোষ? এখন যে করেই হোক আমাদেরকে এই ক্ষতির পূরণ দিতে হবে। আর কোম্পানির ক্ষতিপূরণ দিতে গিয়ে তারা একেবারে গরিব হয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে 1 বছর কাটে। এখন প্রীতম একটা ছোট্ট মেশিনের কোম্পানিতে কাজ করে কোনো মতে সংসার চালায়। 1 বছর পর যখন আবার শুক্লার জন্মদিন আসে তখন, ইস, আমার ছোট্ট ননদ ওর জন্মদিনের 2 দিন আগে কেমন মন খারাপ করে ঘরের মধ্যে শুয়ে আছে। আর এখন তো আমাদের সেরকম ক্ষমতাও নেই প্রীতম যে আমরা ওর জন্মদিন উদযাপন করতে পারবো। তোমাকে আর তোমার ননদের প্রতি দয়া দেখাতে হবে না। তোমার মনে নেই তোমার ননদের জন্মদিনের দিন আমাদের সংসারের কিরকম ক্ষতি হয়েছিল? আমরা তো পথে বসে গিয়েছিলাম, আর ওর জন্মদিনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। আর সেই টাকা যদি জমিয়ে রাখতাম তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। তাই আমি ওর জন্মদিন নিয়ে কোনো রকমের কোনো কথা শুনতে চাই না। উফ, তুমি একটু আস্তে কথা বলবে? ও কিন্তু পাশের ঘরে শুয়ে আছে।
ওর কানে যদি কথাটা যায় তাহলে জন্মদিনের আগে ও খুব কষ্ট পাবে, কারণ মেয়েটা এমনিতেই বাবা মা মরা। তার উপর তোমার থেকেও যদি এরকম ব্যবহার পাই তাহলে ও কোথায় যাবে বলো তো? তুমি ওর জন্মদিন পালন না করলেও আমি আমার ননদের জন্মদিন নিশ্চয়ই পালন করব। প্রীতম এই কথা শুনে তার বউয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তখনই ঘর থেকে বেরিয়ে যায়। তখনই পিয়ালি শুক্লার ঘরে গিয়ে দেখে যে শুক্লা তার বাবা মায়ের ছবি বুকে জড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি করছে, কারণ শুক্লা তার দাদা এবং বৌদির কথা ইতিমধ্যেই সবই শুনে ফেলেছে। বিশ্বাস করো মা বাপি, আমি যে এতটা অপয়া আমি জানতাম না। আমার যখন প্রথম জন্মদিন হয় তখন তোমরা অ্যাক্সিডেন্টে মারা গেলে, তারপর বড় হয়ে আমার জন্মদিনের সময় আমার দাদার কোম্পানির ক্ষতি হয়ে গেল। আমার মনে হচ্ছে আমার জন্মদিনের আগে আমি যেন মরে যাই। আমার তোমাদের কথা খুবই মনে পড়ছে। আরে বোকামি, তুমি এরকম ভাবে কাঁদছো কেন? আর তোমার দাদার তো মাথার এখন ঠিক নেই, কারণ এরকম গরিবের সংসার ওকে একা একা চালাতে হচ্ছে, আর সেই জন্য ও দু একটা ছোট বড় কথা বলে ফেলেছে। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার জন্মদিন পালন করব, কিন্তু বড় লোকেদের মতো পালন না করলেও গরিবদের মতো সুন্দর করে পালন তো করতে পারবো। শুক্লা তার বৌদির কথা শুনে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সে তার বৌদিকে জন্মদিন নিয়ে কোনো উৎসাহ না দেখাতে বললেও পিয়ালি তার ননদের কথা শুনতে চায় না। সে মনে মনে একেবারে ঠিক করে ফেলে যে তার গরিব ননদের জন্মদিন সে পালন করেই ছাড়বে। ননদের জন্মদিন পালন করা থেকে তার স্বামীও তাকে আটকাতে পারবে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পিয়ালি তার সোনার কানের দুল বিক্রি করে দেয়। নিজের ননদের জন্মদিন উপলক্ষে সে বাজার থেকে পায়েস রান্না করার জন্য চাল, দুধ এবং ক্ষীর কিনে নিয়ে চলে আসে, আর সেই সাথে সে তার ননদের পছন্দ মতো মটন বিরিয়ানি রান্না করবে বলে ঠিক করে। হ্যাপি বার্থডে শুক্লা, তুমি সারা জীবন খুব ভালো থেকো। আজকে তোমার জন্মদিন, আর আমি তোমার জন্মদিন খুব বড়ভাবে পালন করতে না পারলেও তোমার জন্য একটা ছোট্ট কেক কিনে এনেছি, আর তোমার জন্য পায়েস রান্না করব, তার সাথে মটন বিরিয়ানিও রান্না করব। কিন্তু বৌদি, তুমি এত টাকা কোথায় পেলে? আমার জন্মদিন পালন করবে শুনলে দাদা নিশ্চয়ই তোমাকে টাকা দেবে না। আমাকে সত্যি কথা বলো, তুমি টাকা কোথায় পেলে? পিয়ালি শুক্লাকে কিছুতেই সত্যি কথা বলতে চায় না। তখন শুক্লা তার বৌদির দিকে লক্ষ্য করলে বুঝতে পারে যে তার বৌদি নিজের সোনার কানের দুল বিক্রি করে দিয়েছে, আর এই দেখে শুক্লার চোখে জল চলে আসে। তুমি এত ভালো বৌদি, আমি সত্যিই ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম গরিব হওয়ার পর বৌদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, কিন্তু না, আমার দাদা বরং আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আর জানো বৌদি, আমার দাদা আমাকে উইশ পর্যন্ত করেনি। পিয়ালি কোনো কথা না বলে তার ননদকে জন্মদিন উপলক্ষে কেক কাটতে বলে আর পায়েস রান্না করে তার ননদকে খাইয়ে দেয়। সেই সাথে গরম গরম মটন বিরিয়ানি পর্যন্ত রান্না করে নিয়ে আসে। কিন্তু বোনের জন্মদিন উপলক্ষে প্রীতম সেদিন বাড়িতে ফিরতে চায় না, কারণ সে তার নিজের বোনের মুখ দেখতে চায় না। প্রীতম মনের দুঃখে নিজের পুড়ে যাওয়া কোম্পানির সামনে গিয়ে দাঁড়ায়, আর সেই সময় আজকে বরং আমি ম্যানেজার সুজয়ের সাথে দেখা করতে হবে, কারণ সুজয় বলেছিল কোম্পানি পুড়ে যাওয়ার 1 বছরের মধ্যে কোম্পানির ইন্স্যুরেন্সের টাকা ফেরত পাবো। আজকে তো 1 বছর হয়ে গেল, দেখি বোনের জন্মদিনের দিন যদি টাকাটা ফেরত পাই। এই বলে প্রীতম ম্যানেজার সুজয়ের বাড়িতে যায়, আর সে তার ম্যানেজারকে অন্য একটা লোকের সঙ্গে কথা বলতে শুনে নেয়। আর সেই কথা শুনে প্রীতমের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। যেমন প্রীতম বদমাইশ, তেমন ওর বোন শুক্লাও বদমাইশ। আজ থেকে 3 বছর আগে ওর ওই সুন্দরী বোনের জন্মদিনের দিন আমি ওর বোনকে ফোন করে প্রপোজ করেছিলাম, কিন্তু ওর বোন আমাকে কোম্পানির ম্যানেজার বলে অপমান করে মুখের ওপর ফোন কেটে দেয়। আমার নাকি ওর বোনকে বিয়ে করার কোনো ক্ষমতা নেই, আর সেই জন্যই আমি ইচ্ছা করি বদলা নেওয়ার জন্য ঠিক ওর জন্মদিনের দিন দাদার কোম্পানিতে আগুন লাগিয়ে দিই। আর এখন আমার নাকি ইন্স্যুরেন্সের টাকা নেবে, 6 টাকা পাবে। বদমাস কোথাকার। সুজয়, তার মানে তুমি আমার এত বড় ক্ষতি করেছো, আর আমি বেকার বেকার আমার বোনকে অপয়া ভাবছিলাম। আমার বোন তোমাকে রিজেক্ট করে একদম ঠিক করেছিল, আর তখন যদি আমার বোন আমাকে এই ঘটনাটা জানাতো তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। আমি তোমাকে তখনই কোম্পানি থেকে বার করে দিতাম। আমার ক্ষতি করে তুমি কি ভাবছো তোমার ভালো হবে? তোমাকে আমি মজা দেখাচ্ছি, তোমার সমস্ত কথা আমি রেকর্ড করে নিয়েছি আর পুলিশকে ফোনও করে দিয়েছি। সুজয় প্রীতমকে সেখানে দেখে একেবারে ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। ফলে সে তার পকেট থেকে পিস্তল বের করে প্রীতমের দিকে তাক করে গুলি চালাতে যাবে, সেই সময় পুলিশ সেখানে চলে আসে আর সুজয়ের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুজয় এতদিন প্রীতমের কোম্পানি থেকে অনেক টাকা তহবিল তৈরি করেছে, আর সেই টাকা দিয়ে সে বড়লোক হয়ে গেছে। ফলে সুজয়কে সব টাকা প্রীতমকে ফেরত দিতে হয়, কিন্তু প্রীতম তখন নিজের বোনের কথা মনে মনে ভেবে খুবই কষ্ট পায়। তাই সে তার বোনের জন্মদিন উপলক্ষে একটা দামি সোনার দুল কিনে বাড়িতে নিয়ে যায়, আর সে তার বউ এবং বোনকে সব ঘটনা জানায়। আমি তোমাকে সব সময় বলতাম যে তোমার বোনের কোনো দোষ নেই,
কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনোনি। যাক, তুমি যে আজকে তোমার ভুল বুঝতে পেরেছো তাতে আমি খুব খুশি। তোমার বোনের জন্মদিনে তুমি যে বাড়িতে ফিরে এসেছো এটা দেখে আমি খুবই আনন্দিত। আমি তোমার বোনের জন্য কেক নিয়ে এসেছি আর বিরিয়ানিও রান্না করেছি। এসো, আজকে আমরা সবাই মিলে শুক্লার জন্মদিন পালন করি। বোন, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আর তোর সাথে কখনো কোনোদিনও খারাপ ব্যবহার করব না। এই বলে দাদা এবং বৌদি দুজনে মিলে শুক্লার জন্মদিন খুবই আনন্দ করে পালন করে। সেদিনের পর থেকে তাদের আর দুর্দিন থাকে না। প্রীতম আবার তার কোম্পানির হারিয়ে যাওয়া টাকাগুলো ফিরে পায়। এর ফলে প্রীতম আবার নতুন করে তার কোম্পানির কাজ শুরু করে দেয়। আর তারপর থেকে প্রত্যেক বছরই তারা শুক্লার জন্মদিন আবার ভালোভাবে পালন করতে থাকে।